আবারও স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে। সঙ্গে আছি আমি হিরোজুম্মান। মিশ্র প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন। তবে আজকের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লেনদেনের গতি ভালোই ছিল। দিন শেষে লেনদেন ছাড়িয়েছে ৬০০ কোটি টাকা। ৬০১ কোটি টাকা সর্বশেষ লেনদেন হয়েছে ১ মিনিট আগেও। সেই হিসেবে এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। সূচক বৃদ্ধি পেয়েছে দিন শেষে ৫ পয়েন্টের মতো। গতকাল ছিল ৪,৯৭৬ পয়েন্টে, আজ এখন অবস্থান করছে ৪,৯৮১ পয়েন্টে। তবে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছে। ১৯১টি শেয়ারের দাম কমেছে, দর বৃদ্ধি পেয়েছে ১৫৮টি শেয়ারের দাম। তারপরেও আমরা দেখেছি সূচক বৃদ্ধি পেয়েছে, যেহেতু ব্যাংক, ফার্মাসিউটিক্যাল এবং টেক্সটাইল এই তিনটি খাতে ব্যাপক ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল লেনদেনের ক্ষেত্রে। সেই কারণে আমরা দেখছি দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল, তবে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। লেনদেনের গতি ভালোই ছিল, গতকালের চেয়েও বেশি লেনদেন হয়েছে এবং এই বছরের দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে। দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেন এফসিএ এর সঙ্গে। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম জাকির ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই, আজকের পুঁজিবাজারকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? জি, আসলে সপ্তাহ শেষে গতদিন যখন পুঁজিবাজার শুরু হয়েছিল, গতদিনের তো পুঁজিবাজারে খুব ভালো অবস্থা ছিল। আজকে কিছুটা কারেকশন মনে হয়েছে। তবে সবচেয়ে বড় ইতিবাচক দিক যেটা আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করছি, যে পুঁজিবাজারে যে টোটাল এখন বর্তমান বায়ার আছেন, যারা বাই করছেন, তারা মূলত ফান্ডামেন্টাল শেয়ারের দিকে তারা ঝুঁকেছেন বেশি। এটা সবচেয়ে বড় ইতিবাচক দিক। এবং এই ফান্ডামেন্টাল শেয়ারের দিকে তারা ঢুকছেন, তারা ক্রয় করছেন, এবং যেসব শেয়ার ফান্ডামেন্টালি খুব স্ট্রং, সেসব শেয়ারের মূল্য অল্প অল্প করে হলেও বৃদ্ধি পাচ্ছে। এবং যার মধ্যে আজকে আপনি দেখবেন যে আজকে ব্যাংকের শেয়ার, বা গত কয়েকদিন ধরে আছে, ব্যাংকের শেয়ারের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে, যেটার একটা প্রবণতা আমরা সূচকে দেখতে পাচ্ছি। কারণ ব্যাংক মার্কেট ক্যাপিটালাইজেশন একটা বিরাট অংশ দখল করে আছে। তো ব্যাংকের শেয়ারের দাম বাড়লে সূচক স্বভাবতই বাড়ে। তো সেটারই প্রতিফলন আজকে পুঁজিবাজারে দেখেছি। সবকিছু মিলে পুঁজিবাজার একটা ইতিবাচক দিকে যাচ্ছে, এমনটাই আমার মনে হচ্ছে। জি জি। এখন আসি আইপিও ভ্যালুয়েশন প্রক্রিয়া নিয়ে। আপনি জানেন যে আইপিওর ভ্যালুয়েশন নিয়ে গত ১৫ বছর ব্যাপক সমালোচনা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে গেজেট আসতে পারে এই আইপিও ভ্যালুয়েশন প্রক্রিয়া নিয়ে। তাহলে এই আইপিও ভ্যালুয়েশন প্রক্রিয়ায় কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত বলে আপনি মনে করেন? সুন্দর একটা প্রসঙ্গ, যেটা আমরা সবসময় বলে আসছি, যে আইপিও আমাদের পুঁজিবাজারের প্রাণ। আইপিও এর মাধ্যমে মার্কেটে ভালো শেয়ার আসে, আইপিও এর মাধ্যমে নতুন বিনিয়োগকারী মার্কেটে যুক্ত হয়। সেই বিনিয়োগকারীরা আইপিও এর মাধ্যমে যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তারা মার্কেট ছেড়ে চলে যাবে, এই নতুন বিনিয়োগকারী আমরা পাবো না। আইপিও এর মাধ্যমে আমাদের পুঁজিবাজারে যে বিশাল একটা ঢেউ জেগেছিল একসময় আইপিও এর মাধ্যমে গ্রামীণ ফোনের হাত ধরে, সেটা আমরা হয়তো ভুলে যাইনি। কিন্তু দুঃখের বিষয় হলো যে আইপিও নিয়ে নানা কাটাছাড়া হয়েছে গত ১০-১২ বছরে। এবং আইপিওটাকে একটা গোষ্ঠী তারা তাদের নিজেদের স্বার্থে ইউজ করেছে। এই আইপিও এর মাধ্যমে শেয়ারের মূল্য কারসাজি করে মূল্য অনেক বেশি বাড়িয়ে তারা মার্কেট থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে, যেটা পরোক্ষভাবে মার্কেটকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সো সার্বিকভাবে আইপিওর প্রপার ভ্যালুয়েশন করে যারা বিনিয়োগকারী তারা যথাযথ মূল্য পায়, পাশাপাশি যে কোম্পানি আইপিওতে আসবে সেই কোম্পানি যেন তার প্রপার ক্যাপিটালের মূল্যটা পায়, এই দুটো বিষয় নিশ্চিত করে বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে না, কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে না, এমন একটা ব্যবস্থা আমাদের দরকার ছিল। অতীতে যেসব ব্যবস্থাগুলো ছিল সেগুলোতে ত্রুটি ছিল তেমনটা বলবো না, বাট সেগুলোকে আমরা মিসইউজ করেছি। আমাদের নিয়ন্ত্রণ সংস্থা যথাযথ নজর এখানে না দেওয়ার কারণে এটাতে বেশ কারসাজি হয়েছে। সো নতুন যে পদক্ষেপটা নিচ্ছে সরকার, আশা করি এখানে কারসাজির সুযোগটা কমে আসবে এবং সরকারের সার্বিকভাবে এটার প্রতি নজরদারি করে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী করার যে সুযোগটা আছে, সেই সুযোগটা সরকার নিবে। বিনিয়োগকারীরা সেই দিকেই তাকিয়ে আছে। জি জি। এখন আসি সরকারি শেয়ার নিয়ে প্রধান উপদেষ্টা যে নির্দেশনাটি দিয়েছিল, সে নির্দেশনার পরপর দায়িত্ব দেওয়া হয়েছিল আইসিবিকে, যে সরকারি ২২টি কোম্পানির যে সরকারি শেয়ার আছে সেটা পুঁজিবাজারে নিয়ে আসার জন্য। আমাদের হাতে এরকম তথ্য এসেছে যে আসলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সহযোগিতা পাচ্ছে না আইসিবি। সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নির্দেশনা সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সহায়তা না পাওয়ার জন্য সরকারি শেয়ার অফলোড করা হচ্ছে না। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেটা বললেন, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটা খুবই দুঃখজনক। পুঁজিবাজারকে শক্তিশালী করতে আমাদের দেশে অনেক ভালো কোম্পানি আছে যাদের শেয়ার পুঁজিবাজারে আসেনি, তাদের সেই শেয়ারগুলো আসা দরকার। এবং এইসব কোম্পানিগুলোতে সরকারের যে পার্টিসিপেশন আছে, সেই শেয়ারগুলো যদি মার্কেটে আনা সম্ভব হয়,
তাহলে সেটা পুঁজিবাজারের শক্তি অনেক বৃদ্ধি করবে, বিনিয়োগকারীরা অনেক ভালো শেয়ারে বিনিয়োগ করার সুযোগ পাবে, সো মার্কেটে বিনিয়োগের পরিমাণ বাড়বে। তো এমন কাজে সরকার উদ্যোগ নেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তারা কেন অনীহা দেখাচ্ছে সেটা খুঁজে বের করা দরকার। এবং এখানে কারোর অবহেলা থাকলে, কোনো গাফিলতি থাকলে, কোনো অসৎ উদ্দেশ্য থাকলে তো সেটা চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার এবং নিশ্চিত করা দরকার জন্য সরকারের এই শেয়ারগুলো পুঁজিবাজারে আসতে পারে। এটার জন্য কারা দায়ী সেটা, যেহেতু অভিযোগটা এসছে, সেটা খতিয়ে দেখার সময় এসছে, আশা করি যে সরকারের পক্ষ থেকে এটা খতিয়ে দেখার ব্যবস্থা করবে এবং যদি রিয়েলি কেউ দায়ী হয়ে থাকে তাহলে সেই দায়ীদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবে। আর যদি অন্য কোনো বাধা থেকে থাকে, অন্য কোনো বিষয়ে কাজ করার থাকে, তাহলে সেক্ষেত্রে সরকার সেটাও সহযোগিতা করে দ্রুত জন্য পুঁজিবাজারে এই শেয়ারগুলো আসতে পারে সে ব্যবস্থা গ্রহণ করবে। জি, আপনি জানেন যে মিউচুয়াল ফান্ড বিশ্বের অন্যান্য পুঁজিবাজারে অনেক বড় ভূমিকা রাখে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে অনেক বড় বড় মিউচুয়াল ফান্ড রয়েছে যেগুলো আমাদের মার্কেট ক্যাপের প্রায় সমানও হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আজকেও লেনদেনের ক্ষেত্রে ব্যাংক, ফার্মাসিউটিক্যাল এন্ড টেক্সটাইল এই তিনটি খাতে বেশ ভালো লেনদেন হয়েছিল। মিউচুয়াল ফান্ড লেনদেনের ক্ষেত্রে ছিল 10ম অবস্থানে, প্রায় 20 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। মিউচুয়াল ফান্ডের প্রতি আগ্রহ বরাবরই কম এবং মিউচুয়াল ফান্ড খাত আপনি জানেন যে খাদের কিনারা রয়েছে। এই খাতকে কিভাবে সংস্কার করে ঢেলে সাজানো যায় বলে আপনি মনে করেন? জি, আপনি যেটা বলেছেন সেখানে একটা জায়গায় ছোট্ট দ্বিমত আছে যে মিউচুয়াল ফান্ড খাতে আগ্রহ, বিনিয়োগকারীদের আগ্রহ কম এমনটা না। একসময় কিন্তু মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের প্রচন্ড আগ্রহ ছিল এবং তখন আমরা দেখেছি একটা মিউচুয়াল ফান্ড নতুন যখন মার্কেটে এসছে তখন তার যে ফেস ভ্যালু ছিল তার থেকে কয়েক গুণ বেশি দামে এই মিউচুয়াল ফান্ড মার্কেটে বিক্রি হয়েছে, অর্থাৎ বিনিয়োগকারীদের একটা বিশাল আগ্রহ ছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা এই মিউচুয়াল ফান্ডের মতো এত সুন্দর একটা বিনিয়োগকারীদের বিনিয়োগের আস্থার জায়গাকে আমরা সঠিক পরিচর্যা না করে, মনিটরিং না করে, সঠিক ব্যবস্থাপনা না নিয়ে এটাকে নষ্ট করেছি। যার ফলে যে সকল বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আর মিউচুয়াল ফান্ডের দিকে নজর দিচ্ছে না। তো এখন আমাদের সময় এই মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের মাধ্যমে বিনিয়োগকারীরা কিভাবে লাভবান হতে পারে সেই বিষয়গুলো নিশ্চিত করতে, মিউচুয়াল ফান্ডের ফান্ড কোথায় ইউটিলাইজ হচ্ছে সেটা যেমন বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা, সেটা মার্কেটে সবার জন্য একটা মঙ্গলজনক। এবং এইটা মিউচুয়াল ফান্ডের জন্য যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালাগুলো যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাও মনিটরিং করা, যাতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত না হয় সেটা নিশ্চিত করতে পারলে আবারও মিউচুয়াল ফান্ডের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়বে এবং মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে এগিয়ে যাওয়ার একটা অগ্রণী ভূমিকা পালন করবে। জি, আপনি জানেন যে এখন সূচক প্রায় 5,000 ছুঁই, আজকে ছিল 4,981 পয়েন্টে। এখনও সূচকের অনেক রিকভারি করতে হবে। যেমন আপনি জানেন গত বছরে 6,015 পয়েন্ট সূচক ছিল, প্রায় আরও 1,000 পয়েন্টের মতো রিকভারি করতে হবে। সেই রিকভারি করার জন্য বাজার প্রস্তুত কিনা, অথবা আগামীতে নিয়ন্ত্রক সংস্থা সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের কি করণীয় বলে আপনি মনে করেন? সার্বিকভাবে আসলে পুঁজিবাজারের উন্নয়নের জন্য যতগুলো পক্ষ আছে সবাই কাজ করছে। এগুলো নিয়ে বিভিন্ন মিটিং সেমিনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। আজকেও এটা রিলেটেড একটা প্রোগ্রাম আছে এবং পুঁজিবাজারের উন্নয়নের সবারই চিন্তাধারা কিন্তু রয়েছে। সর্বোপরি সবচেয়ে বড় বিষয় যেটা হলো, পুঁজিবাজারে আমরা যে দুইটা ভাগে ভাগ করি, একটা হলো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আর একটা হলো ক্ষুদ্র বিনিয়োগকারী। আমাদের এই যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পার্টিসিপেশন না বাড়ালে শুধু ক্ষুদ্র বিনিয়োগকারীদের পার্টিসিপেশনে পুঁজিবাজার ভালো হবে না, আবার ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি নজর না দিয়ে শুধু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজিবাজারকে এগিয়ে নিতে পারবে না। তো এই উভয় বিনিয়োগকারীর স্বার্থ দেখে তাদের কিভাবে পুঁজিবাজারে তাদের পার্টিসিপেশন 16 আনা থাকতে পারে সেটা নিশ্চিত করতে হবে। এই জন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলতে বাংলাদেশে মূলত অ্যাক্টিভ ছিল ব্যাংক এবং লিজিং কোম্পানিগুলো, যারা মার্জিন লোন সংক্রান্ত জটিলতায় পড়ে নানা রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তারা কিন্তু এখন অনেকখানি পুঁজিবাজার থেকে বাইরে আছে। যাদের সক্ষমতা আছে তারাও পুঁজিবাজারে বিনিয়োগে আসছে না। যাদের সক্ষমতা আছে তাদের পুঁজিবাজারে আনার জন্য ব্যবস্থা নিতে হবে এবং যাদের সক্ষমতা নেই তাদের সক্ষমতা বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ করা যায়, প্রয়োজনে নীতিমালা সংশোধন করে বা একটু শিথিলতা দিয়ে তাদের বিনিয়োগটা পুঁজিবাজারে যদি বাড়ানো যায় তাহলে তারা এগিয়ে আসলে পুঁজিবাজারে এই যে ট্রেড ভলিউম বলছিলেন যে বেড়েছে, বাংলাদেশে আজকে গত 1 বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে, এটা যদি আরো বাড়ে তাহলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের আগ্রহ এখানে বাড়বে, আস্থা তৈরি হবে। এই আস্থার বিষয়টা যখন ঠিকঠাক মতো পুঁজিবাজারে থাকবে তখন বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী পুঁজিবাজারে থাকার ব্যাপারে ডিসিশন নিবে, যেটা পুঁজিবাজারের জন্য মঙ্গলজনক হবে। জি, সর্বশেষ আপনার কাছে সংক্ষিপ্তভাবে জানতে চাচ্ছি, বড় বড় যে গ্রুপ রয়েছে, আজকেও সকালে মিটিংয়ে 3টি বড় গ্রুপ রয়েছে, এই গ্রুপগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য কি করণীয়? যেটা আসলে বলছিলাম যে তালিকাভুক্তির জন্য পুঁজিবাজারে গ্রুপগুলো যে আসবে, এখানে দুটো
বিষয় ছিল তারা যে আসবে তাদের শেয়ারের যথাযথ মূল্য পাবে কিনা সেটা নিশ্চিত করা, সেটা কোনো কারসাজি ছাড়াই যথাযথ মূল্যায়নের মাধ্যমে নিশ্চিত করা। সেটার জন্য নিয়ন্ত্রণ সংস্থা যেভাবে তাদের মূল্যায়ন করে সেই মূল্যায়ন কার্যক্রমে কোন রকম অনৈতিক কোনো কিছু যেন কোনোভাবে না স্পর্শ করে সেটা নিশ্চিত করতে হবে। তারা যথাযথ মূল্য পাবে সেই অ্যাসুরেন্স তাদেরকে দিতে হবে। এরপরে পুঁজিবাজারে আসার পরে তারা যে সুবিধা পাবে সেই সুবিধাগুলো তাদের সামনে স্পষ্ট হতে হবে, সেটা ট্যাক্স রিলেটেড বেনিফিট সহ আরো অন্যান্য। কারণ পুঁজিবাজারে আসলে তাকে কিন্তু অনেকগুলো আইন কানুনের মধ্যে দিয়ে যেতে হয়, এই আইন কানুনগুলো সে পরিপালন করবে, কিন্তু তার জন্য যদি সে সুযোগ সুবিধা না পায় তাহলে সে পুঁজিবাজারে কেন আসবে? তো আইনগুলো পরিপালন করবে সে, এই নিশ্চয়তা সে দিবে, কিন্তু পুঁজিবাজারে আসলে সে যে উপকৃত হবে সেই নিশ্চয়তা পুঁজিবাজারের নিয়ন্ত্রণ সংস্থাকেই দিতে হবে, সরকারকে দিতে হবে। আপনি যদি এটা নিশ্চিত করতে পারেন উইনিং সিচুয়েশন আসে, তবেই তারা পুঁজিবাজারে আসার ব্যাপারে আগ্রহ দেখাবে। জি জাকির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার বিশ্লেষক মোহাম্মদ জাকির হোসেনের সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি। বিরতির পর দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির নানা খবর নিয়ে আসছেন সাদিয়া লাবনী। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।